হ্যালো স্টুডেন্ট, আমি আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের প্রোচ ফিস যে তিনটা প্রোচ তোমাদের রয়েছে তার মধ্যে স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস, সেই বিষয়ে সেই টেক্সটটি আমি আজকে তোমাদের পড়াবো। সেটা তোমাদের টেক্সট বইতে 65 পেজে আছে। দেখো সেখানে এখন লেখা আছে এরকমই যে এক্সট্রাক্ট ফ্রম দ্য চ্যাপ্টার অফ ওরিয়েন্টেশনস ফ্রম উইংস অফ ফায়ার, অর্থাৎ আব্দুল কালামের যে অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে এই টেক্সটটা নেওয়া হয়েছে। উইংস অফ ফায়ারের সেট আছে, সেট 1, 2 আছে। এখান থেকে সেট 1 থেকে এটা নেওয়া হয়েছে। এখন চলো আমরা টেক্সট বই 65 পেজে যাই। 65 পেজে টেক্সটের বিষয়টা আছে, ওটা নিয়ে আলোচনা করা আজকের টপিক। তোমরা জানো সবাই যে এই বছর থেকে আমাদের এইচএসের সিলেবাস চেঞ্জ করে দেওয়া হয়েছে। তোমরা যারা 11 থেকে 12-এ এসছো তারা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার দিয়ে এসেছো, আর ক্লাস 12-এ থার্ড এবং ফোর্থ সেমিস্টারে তোমাদের পরীক্ষা দিতে হবে। তাই ফার্স্ট সেমিস্টারে সবটাই এমসিকিউ, তাই এমসিকিউ থেকে নাম্বার তুলতে হলে আমাদের টেক্সটটাকে পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে। আব্দুল কালাম সম্পর্কে আমরা সবাই জানি কম বেশি, কারণ উনি একজন ভার্সেটাইল একজন ব্যক্তি। একদিকে ছিলেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, তো নাসার নাম শুনবে আজকে, যার ভারতবর্ষের যার মহাকাশ গবেষণা ইসরো যার কর্ণধার ছিলেন এই আব্দুল কালাম, যাকে তোমরা মিসাইল ম্যান হিসাবে ধরতে পারবে, মিসাইল আবিষ্কারক। এবং তিনি পিপলস প্রেসিডেন্ট ছিলেন, অর্থাৎ ভারতের 2002 থেকে 2007 সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। এছাড়াও ওনার জীবন অনেক মহাপুরুষের বাণীর সঙ্গে, বাণীর যে তাৎপর্য, আমরা আব্দুল কালামের বাণীগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে মানুষটা কতটা নেই মহানুভব ছিলেন। তার প্রণাম হচ্ছে আবুল ফকির জৈনুল আবেদিন আব্দুল কালাম, এবং মার নাম আসিয়াম্মা এবং বাবার নাম জৈনুল আবেদিন। একজন মধ্যবিত্ত তামিল পরিবার থেকে বেড়ে ওঠা সেই আব্দুল কালামের স্ট্রং রুটস, অর্থাৎ বংশ গৌরবে কতটা গৌরবান্বিত ছিল, তার বংশ পরিচয় কতটা আদর্শায়িত ছিল, বাবা মা কতটা আদর্শায়িত ছিল, সেই বিষয়ে আজকে পড়াশোনা। আব্দুল কালামের পুরো নাম বললাম। স্ট্রং রুটস, আর স্ট্রং রুটস যে টাইটেলটা আব্দুল কালাম বেছে নিয়েছেন, এ বেছে নেওয়ার তাৎপর্যটা কি? এটা অনেক গভীর। আমরা সাধারণত জানি যে নামকরণ আমরা সাবজেক্টিভ ম্যাটারের উপরে হয়, কখনো কখনো ক্যারেক্টারিস্টিক ফিচারের উপর বিশিষ্ট করে হয়, আবার কখনো কখনো রিফ্লেক্টিভ ব্যঞ্জনধর্মী হয়। এই আব্দুল কালামের স্ট্রং রুটসটা কিন্তু রিফ্লেক্টিভ টাইটেল হিসেবে আমরা গণ্য করতে পারি। অর্থাৎ বিষয়বস্তু দিকে না তাকিয়ে তিনি অনেক গভীরে প্রবেশ করেছেন। অর্থাৎ আমাদের যদি বংশ গৌরব, পূর্বপুরুষ তাদের যদি আদর্শায়িত হয়, তাহলে আমরা যারা তার বংশানুসরণে পরবর্তীকালে থাকছি তারাও যে আদর্শায়িত হব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, পড়তে পড়তে আমরা আরও
তার বংশের গৌরব কীভাবে তার জীবনকে প্রভাবিত করেছিল, বাবা মায়ের আদর্শ কীভাবে তার জীবনকে আরও উজ্জ্বল করে রেখেছিল, এই বিষয়ে আজকে পড়ব। বলছে দেখো প্রথমে রিডিং, যে টেক্সট বইটা রাখবে কাছে। দেখো, আই ওয়াজ বর্ন into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state। বলছে আমি জন্মগ্রহণ করেছিলাম তামিল পরিবারে, যেটা একটা দ্বীপ ছিল, একটা টাউন, রামেশ্বরম নামে একটা টাউন ছিল। ইন দ্য আর্থওয়াইল তো পূর্বতন, অর্থাৎ ফরমার। আমরা অনেকে ফরমার ক্রিকেটার বলি, ঠিক আছে, আমরা ফরমার অর্থাৎ আগেকার অর্থে আমরা ব্যবহার করি। মাদ্রাস স্টেট অর্থাৎ স্টেট এখন তামিলনাড়ু, যেটা মাদ্রাস চেন্নাই আমরা এখন চেন্নাই হিসাবে ধরি, সেই মাদ্রাজে, পূর্বতন মাদ্রাজে একটা মধ্যবিত্ত তামিল পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মাই ফাদার অর্থাৎ আব্দুল কালামের বাবা জৈনুল আবেদিন হ্যাড নেইদার মাস ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। না ছিল তার আগেকার বেশি করে পড়াশোনা, না ছিল পূর্বপুরুষের থেকে অনেক ধনদৌলত, অর্থাৎ ধনসম্পত্তির মালিকও ছিল না, এদিকে এডুকেশনও বেশি কিছু ছিল না। ডিসপাইট দ্য ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ ডিসপাইট মানে সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজ মানে এতগুলো অসুবিধা সত্ত্বেও, হি পসেসড গেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। উইজডম মানে কিছু স্বাধীন চেতা, জেনারসিটি মানে সরলতা, স্পিরিট মানে কি স্যার? স্পিরিট মানে উদ্যম। আর একটা হয় এখানে স্পিরিট অর্থে আধ্যাত্মিক গুরু, অর্থাৎ অনেক বাধা ছিল এডুকেশানে। আমরা জানি যারা পণ্ডিত ব্যক্তি হন তারা এডুকেশান দিয়ে তারা বিভিন্নভাবে বেদ উপনিষদ থেকে শুরু করে কোরআন এগুলোকে আয়ত্ত করতে পারে, কিন্তু ওনার মধ্যে তো এত পড়াশোনা ছিল না। তা সত্ত্বেও একজন আধ্যাত্মিক গুরু হিসাবে তিনি কিন্তু নিজেকে সমাজের সামনে প্রতিপন্ন করতে পেরেছিলেন। দেখো এরপরে রিডিং, হি হ্যাড অ্যান আইডিয়াল হেলমেট ইন মাই মাদার। বলছে উনি আমার মায়ের মধ্যে প্রকৃত সহধর্মিণী খুঁজে পেয়েছিলেন। অর্থাৎ স্পষ্ট করে বললে যে মাই তার কাছে একজন আদর্শায়িত নারী ছিলেন। আমরা বলে থাকি কথাগুলো যে প্রত্যেকটা সাকসেসফুল পুরুষের পিছনে একজন মহিলা, হতে পারে মা, হতে পারে স্ত্রী, তাদের জীবনে অনেকটা প্রভাব বিস্তার করে, ইন্সপিরেশন হিসেবে কাজ করে। এখানে কিন্তু সেই ভূমিকাটা নিয়েছিল তার মা আসি আম্মা। নামটা মনে রাখবে, মায়ের নাম কি বললাম? আসি আম্মা। সেখানে বলছে আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল সি ফিড এভরি ডে। আসি আম্মার যে আদর্শায়িতর কয়েকটা উদাহরণ দিয়েছে, বলছে আমি রিকল করতে পারছি। রিকল তোমরা পড়ে এসেছো মাধ্যমিক লেভেলে, 11-এও পড়েছো। রিকল হচ্ছে স্মরণ করা, কল আপ, যে আমি স্মরণ করতে পারছি না, মনে করতে পারছি না। কি মনে করতে পারছি না? যে দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল সি ফেড এভরিডে, প্রতিদিন উনি এক্সাক্ট কতজন মানুষকে খাওয়াতেন। বাট কিন্তু আই অ্যাম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। কিন্তু খেতে বসলে আমরা বুঝতে পারতাম, আব্দুল কালাম বুঝতে পারতেন যে তার পরিবারের যে সদস্যগুলো ছাড়াও অনেক বহিরাগত ডাউন টুডেন পিপল, দরিদ্র অসহায় না খেতে খাওয়া মানুষ তার বাড়িতে এসে খেয়ে যেতেন। এর মধ্য দিয়ে আমরা প্রথমেই আসি আম্মার
উদারচেতা মানসিকতা, পরোপকারী মানসিকতা, গরিবের প্রতি সহানুভূতিশীল মানসিকতা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট বলছে, মাই পেরেন্টস ওয়ার ওয়াইল্ডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। অর্থাৎ আমাদের পেরেন্টসকে আইডিয়াল কাপল হিসাবে, অর্থাৎ সুখী দম্পতি হিসাবে, আদর্শ দম্পতি হিসাবে এলাকাবাসী মানুষজন মনে করতেন। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। অর্থাৎ মোর আমরা ব্যবহার করি কম্পারেটিভ ডিগ্রি অর্থে, দুয়ের মধ্যে তুলনা। অর্থাৎ বাবার থেকে মায়ের বংশগৌরব অনেকটাই কী ছিল, অনেকটি আত্মগৌরবে ছিল, ডিস্টিংগুইশ ছিল, দৃষ্টান্তমূলক ছিল। One of her forebears having been bestowed the title of Bahadur by the British. তাদের মধ্যে একজন ফোরবিয়ার, তাদের মধ্যে পূর্বপুরুষের মধ্যে একজন তখনকার দিনে ব্রিটিশ সরকার কর্তৃক বাহাদুর উপাধিতে ভূষিত ছিল। তোমরা জানো ব্রিটিশরা বিভিন্ন উপাধিতে ভূষিত করতেন, তাদের মধ্যে নাইটহুড ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েছিলেন, যারা জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের প্রতিবাদে ত্যাগ করে দিয়েছিলেন। অর্থাৎ ওনারা আমাদের ভারতবর্ষের মানুষদের তাদেরকে যোগ্য মনে করতেন, সেরকম বিভিন্ন উপাধিতে ভূষিত করতেন। তাদের মধ্যে আব্দুল কালামের মামার বাড়ির একজন বাহাদুর উপাধিতে ভূষিত ছিলেন। থার্ড স্ট্যান্জা বলছে, আই ওয়াজ ওয়ান অফ মাই মেনি চিলড্রেন্স এ শর্ট বয় উইথ দ্য রেদার আনডিস্টিংগুইশড লুকস। প্রথমে তার বাবার পরিচয় পড়লাম, তারপরে তার মার পরিচয় পড়লাম, তারপর নিজে বলছে আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন এ শর্ট বয় উইথ রেদার আনডিস্টিংগুইশড লুক। আমি ছিলাম কিন্তু অনেকগুলো আমার মানে শিশুদের মধ্যে, বাবা মায়ের অনেকগুলো সন্তানের মধ্যে একজন। শর্ট ছিলাম, বেঁটে ছিলাম, রেদার আনডিস্টিংগুইশড লুক ছিলাম, অর্থাৎ আমাকে দেখতে যে খুবই হ্যান্ডসাম, আমি হ্যান্ডসাম ছিলাম না। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস, কিন্তু আমি ঝলমে ছিলাম, লম্বা এবং সুদর্শন পিতামাতার স্কুলে। লিভ ইন আওয়ার এনসেন্টার হাউস, আমরা এনসেন্টার হাউসে থাকতাম, পূর্ব ভিটাতে বা পৈতৃক ভিটাতে। হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডিল অফ 19th century, যেটা 19 শতকে তৈরি হয়েছিল। ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা সুন্দর, এটা বড় পাকা বাড়ি ছিল। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যা চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি ছিল। অন দ্য মস্কো স্ট্রিট অফ রামেশ্বরমে মস্কো নামক একটা রাস্তার নাম আর কি, মস্কো স্ট্রিট রামেশ্বরমে, সেখানে তার বাড়িটা তৈরি করেছিলেন। মাই অস্ট্রিয়ার্স ফাদার্স ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারিজ। আমার মিতব্যয়ী, যাকে আমরা বলতে পারি এসটিআর, আয় বুঝে ব্যয় করা বাবা সবসময়ই কী করতেন না, ইনএসেন্সিয়াল অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিসগুলোকে অ্যাভয়েড করতেন। হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো দিতেন, তাতে কোনো কার্পণ্য বোধ করতেন না। ইন টার্ম অফ ফুড, যেটা হচ্ছে খাদ্য, কমফোর্ট আরাম, এবং লাক্সারিস অর্থাৎ মেডিসিন অ্যান্ড ক্লদিং ওষুধ এবং জামা কাপড়, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় জিনিস, ওটা কিন্তু যথাযথ জিনিস সরবরাহ করতেন বা দিতেন সবাইকে। হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, দিতেন। ইনফ্যাক্ট আই উড সে মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড ম্যাটেরিয়াল অ্যান্ড ইমোশনালি। বলতে গেলে আমার চাইল্ডহুডটা খুব সিকিউর ছিল বস্তুগতভাবে, অর্থাৎ যা যা প্রয়োজন সেটা আমরা পেতাম। মানে আমরা দেখতে পাচ্ছি যে ইমোশনালি অর্থাৎ যেটা মানসিকগতভাবে, ওতেও আমরা আমাদের পরিবার থেকে আমি অনেকটা সিকিউর ছিলাম। এখনকার দিনে বাবা মায়ের যে বিভিন্ন প্রবলেম, বিভিন্ন অশান্তি, তার মধ্যে কিন্তু তার প্রভাব ছেলে মেয়েদের মধ্যে পড়ছে। উনি ওখান থেকে কিন্তু অনেকটা বিরত ছিলেন। যাই হোক, এখান পর্যন্ত এটা পড়া, পরবর্তীকালে আমরা কন্টিনিউ রিডিং করব। এই চ্যানেলে থাকো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, তাহলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে বিনা খরচে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো।